হ্যালো এভরিওয়ান, আমি আবার এসে গেছি তোমাদের সামনে। কিংশুক স্যার, তোমাদের এই শিক্ষা নিকেতনে সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা থার্ড টপিকটি পড়ব, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মেজারমেন্টের যেটা আছে আমাদের সিলেবাসের, সেটি হচ্ছে মেজারমেন্ট অফ এরর্স। কী আমরা যখনই কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কিছু মাপতে যাই তখন কিছু এররের সম্মুখীন হই, ঠিক আছে? সেটা স্বাভাবিক এবং সেটা সবসময় থাকবেই। কী টাইপের এরর হতে পারে কোনো মেজারমেন্টে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে? তো প্রথমেই যেটা এররটি আসবে সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর সম্পর্কে বলার আগে দু একটি কথা বলে নেওয়া দরকার। সেটা হলো, এই অ্যাবসোলিউট এররটি তোমরা জানো, ট্রু ভ্যালু বলে একটি জিনিস জানো, সেটা হচ্ছে ট্রু ভ্যালু অফ এ মেজারমেন্ট। এই জিনিসটি কি প্রথম দিন পড়িয়েছিলাম যে আমাদের অ্যাবসোলিউট কতগুলি ইনস্ট্রুমেন্ট থাকে, কীরকম, যেগুলো আমাদের কোনো ইন্ডাস্ট্রি বলতে গেলে বলতে পারি, কোনো মেজারিং যেসব ইনস্টিটিউট থাকে, যেমন BIS, তোমরা অনেকবার টার্মটি শুনেছ। সেগুলোতে কি থাকে, একটি পরম মানের একটি ইনস্ট্রুমেন্ট থাকে, বা বাটখারাই ধরে নাও, ঠিক আছে? তারপর সেটার অ্যাবসোলিউট বলা হয়, ঠিক আছে? সেটাকে ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট। তার মানে তার মেজারিংটা হচ্ছে নিখুঁত, ধরে নেওয়া হয়, যদিও কোনোটাই কোনো কিছু নিখুঁত নয়, তবুও বলে দেই, কারণ এটাকে ধরে নেওয়া হয় যে সেটা নিখুঁত। এবং এই যে ট্রু ভ্যালুটি আছে সেটা কম্পেয়ার করা হয় কার সঙ্গে? অ্যাবসোলিউটের সঙ্গে। অ্যাবসোলিউট যে আমাদের যে মানে মেজারিং ইউনিটটি আছে তার সঙ্গে এটাকে কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে অলমোস্ট ইকুয়াল ধরা হয়, ঠিক আছে? অলমোস্ট ইকুয়াল বলা হয় ট্রু ভ্যালু, অলমোস্ট ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু। যদিও তার মধ্যে কিছুটা এরর থাকবেই, কারণ এটা স্বাভাবিক, এরর থাকাটা স্বাভাবিক, ঠিক আছে? কোনো কিছু আমরা সবসময় কোনো কিছুই পারফেক্টলিভাবে কোনো কিছুর কম্পেয়ার করতে পারবো না, কারণ কিছুটা নন লিনিয়ার বলে একটা জিনিস থাকবে, সেটা সবসময় কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট বা যে কোনো কিছুতেই থাকবে, কোনোটাই লিনিয়ার হতে পারে না, ঠিক আছে? সেগুলো পরে আসছি, লিনিয়ারিটি কি নন লিনিয়ারিটি কি, এগুলো পরের দিকে আসছে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রু ভ্যালু যখন আমি অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টের সঙ্গে যদি আমি কম্পেয়ার করা হয়, অনেকটা ক্ষেত্রে দেখা হয় কি ট্রু ভ্যালু অনেকটা অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টের সমান হয়, তখন সেই ইনস্ট্রুমেন্টগুলোকে বলা হয়, সেই ভ্যালুগুলোকে বলা হয় ট্রু ভ্যালু, অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টের ভ্যালুগুলোকে, ঠিক আছে? যেমন ধরে নাও, যদি অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট তোমার কোনো PMMC মিটার যদি 10 মিলিঅ্যাম্পিয়ার দেখায়, 10 মিলিঅ্যাম্পিয়ারের কোনো PMMC মিটার যদি 10 মিলিঅ্যাম্পিয়ার দেখায়, তাহলে এই 10 মিলিঅ্যাম্পিয়ারকে আমরা বলতে পারি ট্রু ভ্যালু, ঠিক আছে? তাহলে কি বলছি যে অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট যদি PMMC হয় এবং তার ভ্যালুটাকে আমরা তখন বলবো হচ্ছে ট্রু ভ্যালু, ঠিক আছে? এবার আমরা আসবো হচ্ছে মেজারিং ভ্যালু। কি আসবো? মেজারিং ভ্যালু। এমনি ক্যালকুলেশনের জন্য এই যে ট্রু ভ্যালুটি আছে এটাকে সবসময় ধরে নেওয়া হয় যে এই জিনিসটি এটা সঠিক, মানে 100% সঠিক ধরে নেওয়া হয়, 100% সঠিক। তার মানে এই অ্যাবসোলিউট যে ইনস্ট্রুমেন্টটি আছে তার ভ্যালুটি 100% সঠিক, ঠিক আছে? তো এটাকে আমাদের ধরে নিতে হয়। এবার কি আসবে? মেজারিং ভ্যালু কি? মেজারিং ভ্যালু হচ্ছে আমরা যেগুলো বাজারে যেসব ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায়, PMMC বা সামথিং বা মুভিং আয়রন, যেসব আমাদের ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায়, সেই ইনস্ট্রুমেন্টগুলো যখন মেজার করে সেটাকে বলা হচ্ছে মেজারিং ভ্যালু, যেগুলো কিন্তু ট্রু ভ্যালু নয়। কেন? বা ট্রু ভ্যালু হতেও পারে, কেন নয় বা কেন হতে পারে সেটা কারণ হচ্ছে ট্রু ভ্যালু সবসময় আমাদের যেটা আসবে সেটা অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টের জন্য আসবে, কিন্তু মেজারিং ভ্যালু যেটা আসবে সেটা সবসময় কি আসবে? সেটা হচ্ছে আমাদের যেসব ইন জেনারেল যেসব আমরা ব্যবহার করি সেই ইনস্ট্রুমেন্টগুলোতে মেজারিং ভ্যালুগুলো পাওয়া যাবে, ঠিক আছে? যদি আমাদের এখন লাইট বাল্ব যদি কোনো জ্বালাতে হয়, তখন সেটা জ্বালানোর সময় যদি আমাদের কথার কোনো মেজারিং করতে গিয়ে 9.58 মিলিঅ্যাম্পিয়ার যদি কোনো কারণে চলে আসলো, তাহলে সেটাকে আমরা বলবো কি? মেজারিং ভ্যালু অফ দ্যাট অ্যামমিটার, ঠিক আছে? এবার অ্যাবসোলিউট এরর কাকে বলবো? ধরে নাও এই যে ট্রু ভ্যালুটি আছে এটাকে ধরে নেওয়া হচ্ছে DT, ব্যাকেন্ডার দরকার নেই, এটাকে DT ধরে নাও,
আর এটাকে ধরে নাও ডিএম, ঠিক আছে, ডিএম আর একটি কি বললাম ডিটি, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট এররের ক্ষেত্রে কি হবে, অ্যাবসলিউট এররের ক্ষেত্রে হবে এই দুটোর যে ডিফারেন্স মানে ডিএম মাইনাস ডিটি, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। মাস্ট এটাকে মনে রাখবে, ডিএম মাইনাস ডিটি, ডিএম মাইনাস ডিটি, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরর। বারবার আবার বলছি, ডিএম মাইনাস ডিটি, পরীক্ষায় কিন্তু কখনো ডিটি মাইনাস ডিএম হবে না, এটা তখন আলাদা ভ্যালুতে চলে যাবে, ঠিক আছে, সেটাকে আলাদা নাম আছে। কিন্তু সবসময় হবে কি অ্যাবসলিউট এররের ক্ষেত্রে ডিএম মাইনাস ডিটি, ওকে। আচ্ছা, নেক্সট যাচ্ছি, এবার আসবো সেটা হচ্ছে রিলেটিভ এরর। কি আসবো, রিলেটিভ এরর, এটা মুছে দিচ্ছি। নাম্বার 2, রিলেটিভ এরর্স। আচ্ছা, রিলেটিভ এরর, রিলেটিভ রিলেশন, কার সঙ্গে রিলেশন হবে, কার রিলেশন যখনই আসবে তাহলে আমাকে বলতে হবে হয় কারোর সঙ্গে কম্পেয়ার অনুযায়ী, ঠিক আছে, কম্পেয়ারিংয়ের অনুযায়ী আমাদের সেটাকে বলতে হবে, মানে কারো কিছুর সঙ্গে একটা রিলেশন থাকবে, রিলেটিভিটি বা রিলেটিভের সঙ্গে, কারো সাপেক্ষে, বাংলা যেটা বলতে গেলে কারো সাপেক্ষে, ঠিক আছে। কার সাপেক্ষে রিলেটিভ এরর হবে, সেটা হচ্ছে ডিটির সাপেক্ষে, ঠিক আছে। তাহলে কি হবে, কার কতটা অ্যাবসলিউট এরর যেটা আছে, এবিএস ধরে নিচ্ছি, অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ডেল টি, এটাকে বলা হচ্ছে রিলেটিভ এরর। কিন্তু না, এখনই গল্পটি শেষ হয়নি, গল্পটি তখনই শেষ হবে যখন এটাকে আমি পার্সেন্টেজ দিয়ে দেবো, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরর বা পার্সেন্টেজ রিলেটিভ এরর, রিলেটিভ এরর বা পার্সেন্টেজ রিলেটিভ এরর বলা হয়। তখন কি হবে, তাহলে ইকুয়েশনটি আমাদের কি দাঁড়ালো, ডিএম মাইনাস ডিটি বাই ডিটি। আবার বারবার বলছি, এটা ডি আর ধরে দিচ্ছে, রিলেটিভ এরর। এটাকে সবসময় এই ইকুয়েশনগুলোকে মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই ইকুয়েশনগুলো দিয়ে প্রবলেম কোশ্চেন পরীক্ষায় আসবে এবং এগুলো দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। কী কী হলো তাহলে আমাদের, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, ঠিক আছে। তো এই দুটো ইকুয়েশন আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবার আমরা কিছু এরর আছে, সেই এররগুলোকে কীরকম টাইপের এরর এবং এই এররগুলো কেন হয় সেই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা কী পড়লাম, অ্যাবসলিউট এরর এবং রিলেটিভ এরর। এবার 3 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা যাচ্ছি এবার এটাকে যাবো হলো গ্রস এরর। কি যাব, গ্রস এরর, গ্রস এরর। আচ্ছা, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্রস এরর। আচ্ছা, গ্রস এরর পড়ানোর আগে বলতে হয় যে আমরা আমরা হিউম্যান, আমাদের কিছু আমাদের কিছু প্রবলেম হয় কোনো মেজারমেন্ট করতে গেলে বা কোনো কিছু করতে গেলে, বিশেষ করে অ্যানালগে তো প্রবলেম হয়, ডিজিটালে কম হতে পারে, কিন্তু অ্যানালগে সবসময় মেজারিং করতে গেলে কিছুটা প্রবলেম হয় অ্যাজ এ হিউম্যান বিং। কীরকম, ধরো তুমি একটি স্কেল দেওয়া হলো, এরকম একটি স্কেল দেওয়া হলো তোমাকে মাপার জন্য, এবার এখানে দেওয়া আছে মাপন স্কেল দিয়ে এরকম 1 2 3 4 করে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তুমি এটাকে যদি আগে পড়েছো, এটাকে তুমি এটাকে যদি সাইড থেকে দেখো তাহলে হয়তো দেখতে পাবে তুমি 5টাকে না দেখে তুমি দেখতে পাচ্ছ 5কে না দেখে 4-এ গিয়ে দেখতে পাচ্ছ। কিন্তু এবার যদি তুমি অভিলম্বভাবে দেখো তাহলে দেখতে পাবে 5টাকে 5ই লেখা আছে, কিন্তু যদি তুমি সাইড থেকে দেখো দেখবে সেটা 5 না দেখে তুমি দেখতে পাচ্ছ 4। সরি, এটা ড্রয়িংগুলোতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে বড় কথা। তুমি যদি সাইড থেকে দেখো দেখলে বুঝতে পারবে যে 5টাকে তুমি দেখতে পাচ্ছ না, দেখতে হচ্ছে 4-এ, তখন সেটা হচ্ছে কি হিউম্যান এরর। আমাদের এটা প্রবলেম হচ্ছে, এটা হতেই পারে, এটা যে কোনো মানুষের হবে। তো আমরা কি করব, তখন আমরা কি দেখব, কি সামনাসামনি একদম অভিলম্বভাবে দেখব বা ভার্টিক্যালি দেখে কি করব যে না এটা 5ই, সেটাকে কি বলা হচ্ছে, এই যে টাইপের হিউম্যান এররগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে গ্রস এরর, ঠিক আছে। তেমনি যখন তুমি মাপতে যাবে, হয়তো অ্যানালগ অ্যামমিটার দিয়ে যদি তুমি মাপতে যাও, মাপার সময় হয়তো তুমি সাইড থেকে দেখার সময় দেখলে 5.45,
যখন তুমি অভিলম্বভাবে দেখার সময় দেখলে 5.40 দেওয়া আছে, সরি 5.0 দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে ঠিক। কারণ এটাকে যখন তুমি এটা দুটোকে ক্যালকুলেশন দেখছো তখন কি আছে, তোমার গ্রস এররের মধ্যে পড়ছে, ঠিক আছে। তার মানে হিউম্যান যে মিস্টেকগুলো হয়, হিউম্যানের যেসব মিস্টেকগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের গ্রস এররের মধ্যে পড়বে, বোঝা গেল? তাহলে গ্রস এররের মধ্যে কী কী পড়বে? গ্রস এররের মধ্যে পড়বে হচ্ছে হিউম্যান মিস্টেকস, ঠিক আছে। নেক্সট যাচ্ছি সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর্স। আচ্ছা, সিস্টেমেটিক এরর এই জিনিসটা সম্পর্কে একটু জানা খুবই দরকার। সিস্টেমেটিক এরর, তো এই সিস্টেমেটিক এররগুলোতে কি হয়? আচ্ছা, 4 নম্বর হবে এটা, ঠিক আছে। তো সিস্টেমেটিক এরর কি? সিস্টেমেটিক এরর হচ্ছে সেই সব এরর যেগুলো হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল হয়, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল এরর বা এটাকে বলা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল এররও বলা হয়। কেন? আমাদের সিস্টেমের কাজের সময় কোনো অ্যামমিটার বা ভোল্টমিটার যখন তুমি ইউজ করবে বা ওয়াটমিটার ইউজ করবে, তখন তুমি কি দেখবে কিছু ইনস্ট্রুমেন্টেরই প্রবলেম থাকবে, হয়তো স্প্রিংয়ের প্রবলেম বা হয়তো দেখা গেল যে সেটাতে ম্যাঙ্গানিন দেওয়া নেই, ঠিক আছে, বা আমাদের যে হিট যে রেজিস্টিভিটি যে ব্যাপারটি আছে সেটাকে নেগলেক্ট করার জন্য কোনো রকম সিস্টেম করা নেই। তার জন্য কি হবে? তার জন্য আমাদের এররে কিন্তু একটা তার জন্য আমাদের রিডিংয়ের প্রবলেম আসবে, তার জন্য সেটা একটা এরর ক্রিয়েট করবে। সেই এররটিকে বলা হচ্ছে সিস্টেমেটিক এরর, ঠিক আছে। কীভাবে? আবার বলছি, যখন তুমি ক্যালকুলেশন করতে যাবে, ক্যালকুলেশন করার সময় দেখবে যে অনেক সময় হয়তো দেখা গেল যে সেই ইনস্ট্রুমেন্টটিকে হয়তো কোনো কারণে হাত থেকে পড়ে গেল বা তার জন্য স্প্রিংটি ব্রেক হয়ে যেতে পারে ভিতরে ইন্টারনালি, কিংবা হয়তো স্প্রিংয়ের যে এজিং এফেক্ট আসতে পারে, ঠিক আছে, স্প্রিংটি ঢিলে হয়ে গেল বা এটা নষ্ট হয়ে গেল, বা কোনো কারণে হয়তো কি বলবো হিউমিডিটির কারণে স্প্রিংটি নষ্ট হয়ে যেতে পারে। স্প্রিংয়ের একটা ধরলাম উদাহরণ, এছাড়াও অনেক আছে, ইন্ডিকেটিং যে কাঁটাটি আছে সেটাও প্রবলেম হতে পারে, কিংবা সে কোনো টেম্পারেচারের জন্য যদি কোনো রিডিংয়ের প্রবলেম হতে পারে। সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে মানে যেগুলো হিউম্যানের হাতে নেই, মানে অ্যাজ এ হিউম্যান যদি আমি মেজার করতে যাই যেগুলো আমার হাতে নেই, সেগুলো হচ্ছে কি আসবে? সেগুলো হচ্ছে সিস্টেমেটিক এররের মধ্যে পড়বে, যেগুলো ইনস্ট্রুমেন্টাল এরর। তো সেই অনুযায়ী সিস্টেমেটিক এররকে 2 ভাগে ভাগ করা হয়। কি? একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, ইনস্ট্রুমেন্টাল errors, and number 2 environmental errors. Instrumental errors and environmental errors. আচ্ছা, তো ইনস্ট্রুমেন্টাল এরর্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এরর্স। আচ্ছা, ইনস্ট্রুমেন্টাল এরর্স কী থাকবে? যেগুলো হচ্ছে মেকানিক্যাল পার্ট অফ দ্য ইনস্ট্রুমেন্টের যেগুলো প্রবলেম থাকবে। মেকানিক্যাল পার্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কী থাকবে? মেকানিক্যাল পার্টে যেসব এররগুলো থাকবে সেগুলোতে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। আর এনভায়রনমেন্টাল এররে কী থাকবে? যেমন ধরে নাও কোনো ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করছি হচ্ছে এইরকম একটা নাতিশীতোষ্ণ অঞ্চলে, ঠিক আছে, বা গ্রীষ্মকালীন অঞ্চলে। এবার সেই ইনস্ট্রুমেন্টটাকে আমি যদি কোল্ডে নিয়ে যাই বা লাদাখে নিয়ে গেলাম, তাহলে আমার যে একটা রিডিংয়ের প্রবলেম আসবে, সে এরর আসবে, সেটাকে বলা হচ্ছে কি এনভায়রনমেন্টাল এরর। তারপরে ধরে নিলাম আমি কোনো ইনস্ট্রুমেন্ট আমি এক জায়গায় ইউজ করছি হচ্ছে ধরে নাও বাঁকুড়ায় ইউজ করছি, আবার সেই ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে গেলাম দার্জিলিংয়ে, তখন তার দুটোর মধ্যে কিন্তু রিডিং আলাদা আলাদা থাকবে, ঠিক আছে, কারণ একটা ঠান্ডায় একটা গরমে। সেই জন্য এনভায়রনমেন্টের যে কোনো ইনস্ট্রুমেন্টে যে এফেক্টগুলো দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। তাহলে আমি সেটা এখানে লিখে দিচ্ছি, কোল্ড, হট, ঠিক আছে, হিউমিডিটি, ঠিক আছে, এটসেট্রা। তো এগুলোর জন্য যে এররগুলো থাকে সেগুলো বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। ওকে, তো কী পড়লাম আমরা এখনো পর্যন্ত? যে অ্যাবসোলিউট এরর কী জিনিস, তারপর রিলেটিভ এরর কী জিনিস, এরপর কি হচ্ছে গ্রস এরর কী জিনিস, সিস্টেমেটিক এরর কী জিনিস। তো এই 4খানা হচ্ছে আমাদের মূল এরর। তো এই 4খানা থেকে আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর থাকে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে
র্যান্ডম এরর, কারণ এইগুলো এরর ছাড়াও আমাদের এমন কিছু এরর থাকে যেগুলো আমাদের র্যান্ডম এরর হয়, ঠিক আছে। র্যান্ডম এরর, ঠিক আছে। র্যান্ডম এরর কীরকম? র্যান্ডম এরর হচ্ছে আমাদের এমন কতগুলো এরর যেগুলো কোনো কাউন্টেবল নেই, যেগুলো আমরা কোনো রকম এররের সিস্টেমই ফেলাতে পারি না। গ্রস এরর তো নাই, যেমন হিউম্যান মিস্টেক হতেই পারে না, তাহলে তো আমরা বলতেই পারি সেটাকে র্যান্ডম এরর, গ্রস এরর। কিংবা সিস্টেমিক এরর বা কোনো ইনস্ট্রুমেন্ট যদি নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেগুলো সিস্টেমেটিক এররে পড়বে, সেগুলো তো আমরা ফেলতেই পারি না। র্যান্ডম এরর হচ্ছে এমন কতগুলো এরর যেগুলো আমাদের কোনো আনকাউন্টেবল এরর, ঠিক আছে। কীরকম? ধরে নাও হঠাৎ করে তুমি রিডিং হচ্ছে কোনো, যেমন সবচেয়ে ভালো বোঝা যায় কোথায়? সবচেয়ে ভালো বোঝা যায় কোনো কারণবশত যদি তুমি ডিজিটাল মাল্টিমিটার দেখো, হয়তো কিছুক্ষণ পর 2 ওয়াট মিটার মেথডে দেখবে 5.31 ওয়াট লেখা আছে, কিছুক্ষণ পরে হয়তো দেখলে 4.50 ওয়াট চলে আসলো, কিছুক্ষণ পরে আবার দেখলে 5.21 আসলো, তারপরে হয়তো 5.01 আসলো ওয়াট আসলো, এরকম করে সবসময় চলতে থাকবে। এই ওয়াটগুলো আবার এরকমগুলো চলছে, হয়তো কাছাকাছি রিডিংগুলো থাকবে, কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোথায় এররটা ঠিক কোন জায়গায়, ঠিক আছে। এগুলো অনেক কারণে হতে পারে। এগুলো অ্যাকচুয়ালি যেটার মেন কারণটা হতে পারে সেটা হচ্ছে নন লিনিয়ারিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট, নন লিনিয়ারিটির জন্য, নন লিনিয়ারিটি, ঠিক আছে। নন লিনিয়ারিটি তোমাদের না বুঝলেও চলবে, কারণ এগুলো একটু হায়ার স্টাডিজের জন্য এগুলো দরকার নেই, ঠিক আছে। তো নন লিনিয়ারিটির জন্য এগুলো হতে পারে। তো সেই কারণে কি হয়, এই যে এররগুলো আছে সেগুলো হচ্ছে কি র্যান্ডম এররের মধ্যে পড়বে, ঠিক আছে। মানে যেগুলো আনকাউন্টেবল এরর, মানে আমাদের যেগুলো ধরা যাচ্ছে না, কাউন্ট করা যায় না, সেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট র্যান্ডম এররের মধ্যে, ঠিক আছে। আর অ্যাক্সিডেন্টাল এরর বলা হয় এগুলোকে। এগুলো কি বলা হয়? র্যান্ডম এরর, আর এগুলো কি বলা হয়? অ্যাক্সিডেন্টাল এরর। অ্যাক্সিডেন্টাল এরর, ঠিক আছে। তো র্যান্ডম এরর অথবা অ্যাক্সিডেন্টাল এরর বলা হয়, ঠিক আছে। তো এইরকম, এই হলো 5খানা তোমাদের এররসের ভাগ। এই 5খানা পড়লেই যথেষ্ট। 5খানা পড়লে এরর যদি তোমরা বুঝতে পারো এবং বুঝে থাকো, তাহলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এরর সম্পর্কিত যদি কোনো কোশ্চেন আসে, তাহলে তোমরা ঠিক সহজেই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো আমরা কী কী 5 রকমের পড়লাম আবার রিক্যাপ করছি। সেটা হচ্ছে কি, প্রথমে যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর কী জিনিস, তার ফর্মুলা কি? dm মাইনাস ডিটি। তারপরে নেক্সট রিলেটিভ এরর কীরকম? রিলেটিভ এরর হচ্ছে অ্যাবসোলিউট এররকে যখন রিলেটিভলি যদি আমরা কম্পেয়ার করা হয়, যেমন dm মাইনাস ডিটি ডিভাইডেড বাই ডিটি ইন্টু 100, যেটা বলে বা পার্সেন্টেজ এরর। তারপর 3 নাম্বার কি পড়লাম? 3 নাম্বার পড়লাম হচ্ছে গ্রস এরর। কী গ্রস এরর কী জিনিস? গ্রস এরর হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট হিউম্যান মিস্টেক এরর, সরি এটা ভুল হলাম, কী বললাম? যে হিউম্যান মিস্টেকের যেসব এররগুলো হয়, অ্যাজ এ হিউম্যান মিস্টেক হতেই পারে, স্বাভাবিক, কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে, এটাতে কোনো ভুল ত্রুটির কিছু নেই। সেই এররগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রস এররে পড়বে, ঠিক আছে। এবার কি আছে? সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এররের মধ্যে কী কী থাকবে? একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, আর একটি হচ্ছে কি এনভায়রনমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর কি? ইনস্ট্রুমেন্টাল এরর হচ্ছে কোনো মেকানিক্যালের যেসব পার্টগুলো, যেসব এররগুলো থাকে অ্যানালগের ক্ষেত্রে বা ডিজিটালের ক্ষেত্রেও হতে পারে। মেকানিক্যালি পার্টগুলো, মেকানিক্যালে তোমরা এখন বলবে যে স্যার ডিজিটালে কী করে মেকানিক্যাল পার্ট থাকে? অ্যাকচুয়ালি সেটা না। ডিজিটালে মেকানিক্যাল পার্ট বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে হয়তো আমাদের কোনো রকম হয়তো আইসিতে হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে গেল, বা ইন্টারনাল যেগুলো প্রবলেম হতে পারে কোনো সিস্টেমের মধ্যে, ঠিক আছে, সেইগুলোকে বলা হচ্ছে আমাদের মেকানিক্যাল এরর। মানে এই ক্ষেত্রে এটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি মেকানিক্যাল মানে যে সেখানে নাট বল্টু থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপারটি ইনস্ট্রুমেন্টাল এরর। এবার পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। এনভায়রনমেন্টাল এরর কি? যেটা কোনো টেম্পারেচার বা হিউমিডিটির জন্য কোনো ইনস্ট্রুমেন্টে যদি কোনো রকম এরর দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের কি সিস্টেমেটিক এরর অফ এনভায়রনমেন্টাল এরর অফ সিস্টেমেটিক এরর। এবার পয়েন্টটা কি আসলাম? র্যান্ডম এরর বা অ্যাক্সিডেন্টাল এরর হতে পারে, যে এরকম হঠাৎ করে কোনো রিডিং চলে আসলো, অথবা তুমি কোনো রকম রিডিং নিচ্ছ, অথবা তুমি জানোই না যে এটা কীরকম টাইপের এরর, তোমার কোনো ক্যাটাগরিতে ফেলতে পারছো না, তখন সেটা পড়ে যাবে কোথায়? র্যান্ডম এররে। ওকে, এই হচ্ছে তোমাদের 5খানা এরর, ঠিক আছে। তো 5খানা এরর হলো। এবার আমরা কিছু ইকুয়েশনের দিকে যাব, ঠিক আছে।
কিছু ইকুয়েশনের দিকে যাব। ক্যালকুলেশনস অফ মেজারমেন্টস, ক্যালকুলেশন অফ এরর্স অফ এ মেজারমেন্ট, ঠিক আছে, ক্যালকুলেশনস অফ এরর্স অফ মেজারমেন্টস, ঠিক আছে, ক্যালকুলেশনস, ক্যালকুলেশনস, ওকে। আচ্ছা, প্রথমটা যেটা হলো সেটা হচ্ছে সাম অফ টু or more variant, sum of two or more variant। ধরে নাও দুটো এরর তোমাদের দেওয়া আছে দুটো রাশিতে, ঠিক আছে, কীরকম প্রথমটা বুঝিয়ে দিচ্ছি একবারে। y ইকুয়ালস টু, তুমি রিডিং করতে গিয়ে হয়তো এরর পেলে ডেল ডেল এ, আরেকটি এরর কী পেলে ডেল বি, ঠিক আছে, দুটোকে তুমি অ্যাড করা হলো, অ্যাড করা আছে, তাহলে এই দুটোর মধ্যে তুমি না 1 মিনিট, এটাকে এভাবে লিখলে হবে না, 1 মিনিট। ধরে নাও একটি রিডিং y ইকুয়ালস টু a প্লাস বি, ঠিক আছে, y ইকুয়ালস টু a প্লাস বি, এই হচ্ছে তোমার একটা ভ্যালু, ঠিক আছে, y ইকুয়ালস টু a প্লাস বি, এটা একটা ভ্যালু। তো এখান থেকে আমি কি করে আমার এররটিকে বের করব, তাহলে কি করে বের করব, তখন বের করতে হবে ডেল y বাই y পার্সিয়াল ফ্র্যাকশন করে ডেল a বাই a প্লাস ডেল বি বাই বি, এটাকে বলা হচ্ছে তখন সাম অফ টু আর মোর ভেরিয়েন্ট। এবার যদি তোমাদের আরও যদি থাকে প্লাস সি প্লাস ডি প্লাস ডট 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 প্লাস এন সংখ্যক যদি থাকে, তুমি তারপরে ইনক্রিজ করতেই পারো, প্লাস ডেল সি বাই সি প্লাস ডট 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 এন, ঠিক আছে। তাহলে এই যে রাশিটিকে পেলে সেটা হচ্ছে সাম অফ টু আর মোর ভেরিয়েন্ট। তাহলে সামের ক্ষেত্রে তোমাদের এরকম হবে। এবার যদি ডিফারেন্স থাকে তখন কি করবে, মুছে যাচ্ছে এখানে কি আসবে, ডিফারেন্স, ডিফারেন্স নাম্বার 2। তাহলে কি আসবে, যদি a মাইনাস বি হয়, মাইনাস সি হয়, মাইনাস ডি হয়, ডট ডট ডট, তখন কি আসবে, তা সত্ত্বেও তখনও কি হবে, তখন যে আসবে তখনও কিন্তু এররের ফর্মুলাটি এটা আসবে কীরকম, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি। কি না, তার কারণ যে প্রথম এই এরর কখনো নেগেটিভ হতে পারে না, এরর সবসময় আইদার পজিটিভ অথবা নেগেটিভ, এই সামনে যে চিহ্নটি দেখছো অথবা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, কখন যে ওভারঅল এরর পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, সেটা ওভারঅল। কিন্তু আমাদের এরর সবসময় যদি নেগেটিভ, যদি আমাদের দুটো ডিফারেন্সও যদি থাকে, তবুও এররগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অ্যাডিশন হবে, এরর সবসময় অ্যাডিশন হবে, সেটা সামেশনের ক্ষেত্রেও হবে, ডিফারেন্সের ক্ষেত্রেও হবে। ঠিক আছে, আচ্ছা, এবার প্রোডাক্ট অফ টু আর মোর ভেরিয়েন্স মুছে দিচ্ছি। প্রোডাক্ট অফ টু আর মোর ভেরিয়েন্স, ধরে নাও y ইকুয়ালস টু a প্লাস বি আছে, সরি a ইন্টু বি আছে, ঠিক আছে। তাহলে এর এরর কি আসবে, এর এরর আসবে ডেল y বাই y। তোমরা চাইলে এটা পুরো ফ্র্যাকশন পুরোটাও করতে পারো, আমি পুরোটা করছি না, ঠিক আছে, কিন্তু যদি পুরোটা করো তাহলে এরকম আসবে a বাই y ইন্টু ডেল a বাই a প্লাস বি বাই y ইন্টু ডেল বি বাই বি। পুরোটা চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরোটা করার দরকার নেই, এইটুকুন করলেই হবে, কারণ তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এইটুকুন করলেই যথেষ্ট, এইটুকুন করলেই যথেষ্ট, তোমাদের জাস্ট ইকুয়েশনটি বের করা নিয়ে কথা। কিন্তু তোমাদের যদি মেইনসে থাকে, মেইনসে পুরোটা করতে পারলে খুব ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তো কী বেরোলো, বেরোলো হচ্ছে আমাদের কী বেরোলো, যে প্রোডাক্ট অফ টু আর মোর ভেরিয়েন্টসের ক্ষেত্রে আমাদের এই রাশিটি বেরোলো, প্রোডাক্টস অফ টু আর মোর ভেরিয়েন্টস y ইকুয়াল টু b,
ঠিক আছে। The product of two or more variables, এবার কি আসবে, এবার division of two or more variables, divisions of two or more variables, তাহলে কি আসবে এটা a into a by b। আশ্চর্যের বিষয় হলো, তাহলে আমি এটা লিখছি না, এর দরকার নেই আমাদের, এটা না লিখলেও হবে। তাহলে আশ্চর্যের বিষয় হচ্ছে এর ক্ষেত্রেও আমাদের কি আসছে, এর এরর এই সেম আসবে। কি কারণ এরর সব সময় যোগ হয়, সে মাল্টিপ্লাই হোক, অ্যাডিশন হোক, ডিভিশন হোক, সব ক্ষেত্রেই এরর আমাদের কি হবে, সবসময় প্লাস হবে, ফ্র্যাকশনালের ক্ষেত্রে প্লাস হবে। ও আরেকটি জিনিস সেটা খেয়াল করো, এগুলো কিন্তু সবসময় রিলেটিভ এরর যেটা আছে, রিলেটিভ এরর কিন্তু পার্সেন্টেজ এরর নয়, কারণ এগুলো কিন্তু পার্সেন্টেজে করা নেই, ঠিক আছে। পার্সেন্টেজের ক্ষেত্রে একটু পার্সেন্টেজ থেকে কনভার্সন করে রিলেটিভিটি আনতে হবে, তারপর সেখান থেকে আমাদের এই এররগুলো বের করতে হবে, যেটা প্রবলেম সলভিংয়ের সময় সেটা আমরা দেখব। প্রবলেম সলভিংয়ের সময় আমরা এগুলো সব নিয়ে পুরোটাই ডিসকাশন করে আলোচনা করা হবে কীভাবে করতে হয়। জাস্ট এমনি আউটলাইনের জন্য, এমনি থিওরিটিক্যাল পার্টের জন্য তোমরা জাস্ট একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি যাচ্ছি, নেক্সট হচ্ছে কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে। কোথায়, কম্পোজিট ফাংশন। চার নম্বর, কম্পোজিট ফাংশন of two or more variable। কিরকম, y equals to a to the power n into b to the power m plus c to the power m n z ধরে নাও, ঠিক আছে। তাহলে কি হবে, del y by y equals to n into del a by a plus m into del b by b plus z into del c by c, del c by c। ক্লোজ করে নিয়ে এটা প্লাস মাইনাস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কম্পোজিটের ক্ষেত্রে কী হবে, উপরে যে ভ্যালুটি থাকবে সেটা সামনে চলে আসবে এবং পুরোটা মাল্টিপ্লিকেশনকে আবার সিমিলারলি করে দাও, করে দিলে যেমন করে তোমরা ডেরিভেটিভ করো, তার উপরের যে সহগটি থাকে সেটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, যেভাবে আমাদের ডেরিভেটিভ সিম্পল ডেরিভেটিভ করা হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে যেটা হয় সেই জিনিসটি কিন্তু আমাদের হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। রিমাইন্ড, প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডারে করলে হবে না, ফার্স্ট অর্ডারেই আমাদের যেটা বের করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে তার ফ্র্যাকশনাল যে ডেরিভেটিভ হয় সেটাই হচ্ছে কম্পোজিট ফাংশন অফ টু অর মোর ভেরিয়েবল, করলে আমাদের এই ক্যালকুলেশনটি পাওয়া যাবে, ঠিক আছে। তো এই গেল কী কী টাইপের আমাদের ক্যালকুলেশনগুলো করতে হয়, ঠিক আছে। তাহলে চারখানা তোমাদের ওদিক দিয়ে পাঁচখানা এরর, এদিকে চারখানা হচ্ছে ক্যালকুলেশনের ভ্যালু। এবার পরের যেই পার্টটিতে আসবো সেটা হলো কিছু কিছু জিনিস আছে, টার্মস আছে, সেই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো বলে যাচ্ছি, পারলে লিখে নিবে, নোট করে নিতে পারো যদি চাও তো। প্রথম টার্ম সেটা হচ্ছে রিজলিউশন। রিজলিউশন কি জিনিস, ধরে নাও এই একটি পয়েন্ট আছে, এই একটি পয়েন্ট আছে, ঠিক আছে। দুটো পয়েন্টের মধ্যে তুমি যদি মেজারমেন্ট করতে যাও, ঠিক আছে, তাহলে কি দেখবে যে এই দুটোর মধ্যে তুমি মেজারমেন্ট করতে পারছো, হয়তো 10 সেন্টিমিটার লেখা আছে, ঠিক আছে, ধরে নাও করা আছে, ঠিক আছে। এবার আমি রিজলিউশন কথার মানেটা হচ্ছে যে দুটো পয়েন্টের মাঝে তুমি এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মাঝে তুমি কি করে সহজে তুমি রিলেটিভলি ডিটেক্ট করতে পারবে। তার মানে আমি এটা বলতে পারি যে স্মলেস্ট চেঞ্জ ইন দ্য ইনপুট ডিটেক্টেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট, স্মলেস্ট চেঞ্জ। হঠাৎ এই দুটোর মধ্যে 10 সেন্টিমিটার আছে, এবার আমি কি করছি, এই যে পয়েন্টটি আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি, ধরে নাও এই একটা পয়েন্ট আছে এখানে, এই একখানা পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমি কি করছি, এই ইনস্ট্রুমেন্টটিকে, এই পয়েন্টটিকে আমি কিছুটা সরিয়ে দিলাম, এখানে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি আসলো, সামান্য সরে গেল, ঠিক আছে। হয়তো তুমি 9.9 ভ্যারিয়েশনটা হয়তো 9.99 বা সামথিং ডট এরকম হতে পারে, ঠিক আছে। তো এই যে সেন্টিমিটার সামান্যটুকু সরিয়ে দিলাম, সেটাকে যদি আমি কোনো ইনস্ট্রুমেন্ট যদি ডিটেক্ট করতে পারে, সেটাকে তার রিজলিউশন বলা হবে। যত কমে যদি তার ডিটেক্ট করতে পারবে তার রিজলিউশন তত ভালো। যদি আমার কোনো ইনস্ট্রুমেন্ট 9.99
গিয়ে যদি আমাদের একটা ডিজিটে যদি রেজলিউশন ধরতে পারে তাহলে আমার ইনস্ট্রুমেন্ট যা আছে। এবার যদি আমার সেই ইনস্ট্রুমেন্ট যদি 9.999 গিয়ে ধরা পড়ে তাহলে এই ইনস্ট্রুমেন্টের রেজলিউশন এর থেকে ভালো বলতে পারি। কারণ কি? কারণ প্রথম এর ডেফিনেশনের প্রথম শর্ত হচ্ছে স্মলেস্ট চেঞ্জ ইন দ্য ইনপুট ডিটেক্টেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট, স্মলেস্ট চেঞ্জ ইন দ্য ইনপুট ডিটেক্টেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, যদি স্মলেস্ট চেঞ্জ অফ দ্য ইনপুট ডিটেক্টেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রিজলিউশন। ওকে, নেক্সট যাচ্ছি, সেটা কি? সেন্সিটিভিটি। নাম্বার 2, সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি সেন্সিটিভিটি কি জিনিস? সেন্সিটিভিটি হচ্ছে যদি কোনো ইনস্ট্রুমেন্টকে, ঠিক আছে, সামান্যতম তার ইনপুট চেঞ্জের জন্য যদি আউটপুটটি চেঞ্জ হয় তাহলে তাকে বলা হয় সেন্সিটিভিটি। সেটা কিন্তু কীরকম আমি দেখাচ্ছি, ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি। যদি ডেল আই যদি তোমার ইনপুট হয়, ঠিক আছে, আর ডেল ও, ঠিক আছে, যদি আউটপুট হয়, আরও ভালো করে লেখা যায় যদি ধরে নাও একটা পি যদি হয়, ডেল পি ও আউটপুট, ডেল পি আই যদি ইনপুট হয়, ঠিক আছে, তাহলে তার সেন্সিটিভিটি এস ইকুয়ালস টু এটাকে বলা হয় কীরকম, যে তার পার পিআই বা পার ইনপুট চেঞ্জের জন্য যে আউটপুট চেঞ্জ হবে সেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি। একটা জিনিস মাথায় রাখবে, সেন্সিটিভিটি কিন্তু এফিসিয়েন্সি নয়। যদি আমরা এটাকে অনেক সময় ভেবে বসি যে আউটপুট বাই ইনপুট যদি বলেই, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের এফিসিয়েন্সি। আউটপুট বাই ইনপুট কিন্তু এফিসিয়েন্সির ক্ষেত্রে হবে, কিন্তু সেন্সিটিভিটির ক্ষেত্রে কী হবে? ডেল পি আউটপুট বাই ডেল পি আই। তার মানে কি? পার ইউনিট ডেল পি ইনপুটের জন্য পার আউটপুটে যে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে সেন্সিটিভিটি বুঝলে। এবার আসি হচ্ছে অ্যাকুরেসি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকিউরেসি। দুটো জিনিস একসঙ্গে পড়াচ্ছি, সেটা হচ্ছে কি অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। আচ্ছা, অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি কী জিনিস? তোমরা ট্রু ভ্যালু যে বুঝলে, ঠিক আছে, মেজারিং ভ্যালু বুঝলে, ঠিক আছে। যদি কোনো ইনস্ট্রুমেন্ট যদি মেজার করার সময় সেটা যদি ট্রু ভ্যালুর কাছাকাছি পৌঁছে যায় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাকিউরেসি। ঠিক আছে, তার মানে কি ক্লোজনেস উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট অ্যাপ্রোচ টু ট্রু ভ্যালু। ধরে নাও কোনো ইনস্ট্রুমেন্টের ট্রু ভ্যালু যদি কোনো ভোল্ট মিটারের ক্ষেত্রে 10 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে, আমি ক্যালকুলেশন করতে গিয়ে, আমি মেজারিং করতে গিয়ে আমার কোনো দুটো ইনস্ট্রুমেন্ট নিলাম। নাম্বার 1 ইনস্ট্রুমেন্ট যদি আমাদের দেখায় হচ্ছে 9.59 ভোল্ট, আরেকটি ইনস্ট্রুমেন্ট দেখালো 9.58 ভোল্ট, তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো যে 9.59 যে ভোল্টটি আছে সেটা হচ্ছে অ্যাকুরেট, মোর অ্যাকুরেট দ্যান সেকেন্ড ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তাহলে কি ক্লোজনেস টু দ্য ট্রু ভ্যালু অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড অ্যাকিউরেসি। এবার প্রিসিশন কি জিনিস? প্রিসিশন হচ্ছে মেজারমেন্ট অফ রিপ্রোডিউসিবিলিটি, অফ দ্য ইনস্ট্রুমেন্ট, মেজারমেন্ট অফ রিপ্রোডিউসিবিলিটি। প্রডিউসিবিলিটি মানে যে আমার এই ট্রু ভ্যালুকে যাওয়ার জন্য আমি কতগুলো তার রিডিং নিচ্ছি, 5, 7 নিতে পারি, 5, 8 নিতে পারি, ঠিক আছে, 0.58 নিতে পারি, আবার 5.86 নিতে পারি, এভাবে যতগুলো আমি মেজারমেন্ট নিচ্ছি কার জন্য? ট্রু ভ্যালুতে যাওয়ার জন্য, সেটাকে বলে প্রিসিশন। ঠিক আছে, তার মানে যতবার আমি রিপ্রোডিউসিবিলিটি মানে যতবার আমি রিডিং নিচ্ছি সেটা হচ্ছে ট্রু ভ্যালুর কাছাকাছি যাওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে প্রিসিশন। তার মানে প্রিসিশন মানেই যে তোমার সেটা 100% প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট যে 100% অ্যাকিউরেট হবে তার কোনো মানে নেই, কিন্তু 100% অ্যাকিউরেট যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা প্রিসাইজ। ঠিক আছে, প্রিসাইজ কখনো তোমাদের কোনো ইনস্ট্রুমেন্টকে, প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট কোনোদিনও কোনো ইনস্ট্রুমেন্টকে বলতে পারবে না যে এই ইনস্ট্রুমেন্টটি এরর ফ্রি। ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্ট বলতে পারবে না যে এটা প্রিসাইজ ফ্রি মানেই হচ্ছে তার সেটা এরর ফ্রি, কিন্তু যদি সেটা অ্যাকিউরেট হয় তাহলে অ্যাকিউরেসি বা অ্যাকিউরেট হয় তাহলে বলতে পারবো যে সেই ইনস্ট্রুমেন্টটি আমাদের অ্যাকিউরেট বা এরর আমাদের কম আছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই দুটোর ডিফারেন্স যদি চলে আসে তাহলে আমাদের সেটা রিলেটিভ এরর চলে আসছে।
ঠিক আছে, তাহলে আমাদের যত রিলেটিভ এরর কম থাকবে সেই সিস্টেমটার অ্যাকুরেট তত বেশি এবং তাহলে সেই সিস্টেমটি তত ভালোবেসে। সেক্ষেত্রে প্রিসাইজ হচ্ছে যদি আমি বারবার সেটা রিপ্রোডিউস করে করে কার জন্য ট্রু ভ্যালুর কাছে যদি নিতে যাই তাহলে সেটা হচ্ছে প্রিসাইজেশন। তোমরা ল্যাবে হয়তো করে থাকবে এরকম যে 1000খানা আমি 10খানা রিডিং নিলাম, সেটা যদি আমি 10 ভোল্টের কাছাকাছি, তারপরে হঠাৎ করে গিয়ে কী করলাম সেগুলো এভারেজ নিয়ে নিলাম 9.5 6 7 8 সামথিং চলে আসলো, এই একটা ভ্যালু চলে আসলো, সেটা কিন্তু কখনোই বলতে পারবো না যে সেটা অ্যাকিউরেট। কিন্তু অ্যাকুরেট হচ্ছে ফার্স্ট যে ইনস্ট্রুমেন্টের যে রিডিংটা আসছে সেটা কিন্তু সবসময় দেখছো যেটা কিন্তু কাছাকাছি সেটা হচ্ছে অ্যাকুরেট রিডিং। ওকে, তো এই হচ্ছে তোমাদের আজকের লেসেন্স। ঠিক আছে, এই বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট এরর কী কী 5খানা আমাদের এরর পড়ালাম, তারপরে আমাদের কি দেখালাম যে ক্যালকুলেশনগুলো দেখালাম, সাম অফ টু এরর্স, ডিভিশন অফ টু এরর্স, অ্যাডিশন অফ টু এরর্স, মাল্টিপ্লিকেশন, কম্পোজিটস ফাংশন, সবগুলোর জন্য আলাদা আলাদা বিভিন্ন রকম এররের জন্য যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে দেখালাম। এবার তারপরে কি দেখালাম সেটা হচ্ছে রিজলিউশন এবং অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। তো এই হচ্ছে আমাদের 5খানা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তোমাদের শেষ হলো। তো নেক্সট ডে আমরা কি করব, নেক্সট ডে আমাদের এই যে আজকে যা পড়ালাম এরপরে হচ্ছে আমাদের পরীক্ষা, এরপরে আমাদের প্রবলেমগুলো সলভ করাবো, বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সামথিং যেসব আগামী পরীক্ষাগুলো থাকার জন্য। আর তোমরা যেটা করবে সেটা অবশ্যই জানাবে যে কীরকম লাগলো ক্লাসটি, অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ।